নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এবার আজকে আমরা আসি আমাদের ব্লগের প্রসঙ্গে। আজকে আমরা চলে এসেছি ঔরঙ্গাবাদ থেকে প্রায় 4 ঘন্টা সড়ক পথে জার্নি করে আমরা এসে পড়েছি বুলধানা ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্টের লোনারে। তো লোনার হচ্ছে এমন একটি সরোবর, কথিত আছে যে আজ থেকে প্রায় 52,000 বছর আগে এখানে একটি উল্কাপিণ্ড এসে পড়ে এবং সেই উল্কাপিণ্ডের পতনের পরে এই সরোবরটি তৈরি হয়। আমরা লোনারে এসে প্রথমে গেছিলাম দৈত্যসুদন মন্দিরে। দৈত্যসুদন মন্দিরের ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। তো এই লোনারে এসে আমাদের প্রথম দৈত্যসুদন মন্দির থেকে কিছুটা দূরেই প্রায় 5 মিনিটে গাড়ি নিয়ে আসলেই এই লোনার সরোবরে প্রবেশদ্বার পড়ে। লোনার সরোবরে যাওয়ার জন্য আমাদের একটি জঙ্গলের মধ্যে দিয়ে, এখানে লোনার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, তো এই গভীর অরণ্যের মধ্যে দিয়ে আমাদের ট্রেক করতে হবে, কিন্তু তার আগে আমাদের যেতে হবে হচ্ছে এই গোমুখ ধারার মধ্যে দিয়ে। গোমুখ ধারা হচ্ছে অত্যন্ত প্রাচীনকালে প্রতিষ্ঠিত একটি মন্দির এবং এই মন্দিরের চারিদিকে এত রুক্ষ সূক্ষ্ম প্রকৃতি, এখানে জলের পরিমাণ ভীষণই কম, কিন্তু এত একটা পরিষ্কার, মানে এই জলের স্রোত দেখা গেছে কোথা থেকে আসছে এটা আজ পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। কন্টিনিউ জলের স্রোতটা কিন্তু পড়ে যাচ্ছে এবং এই জল অত্যন্ত মিষ্টি স্বাদের জল এবং এই জলে কিন্তু স্নান করা যায়। এখন এই লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পরিষ্কার সেই অর্থে করা নেই, কিন্তু এটা কিন্তু পরিষ্কার খুব করা হয় এবং এখানে মানুষজন স্নানও করতে পারেন। এই গোমুখ ধারা কিন্তু কোথা থেকে আসছে এটা আজ পর্যন্ত কিন্তু আবিষ্কার করা সম্ভব হয়নি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লোনার সরোবর, এই যে পাথরের সিঁড়ি, এই পাথরের সিঁড়ি বেয়ে নিচে গিয়ে এই গভীর অরণ্যের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। সত্যি কথা বলতে কি, যাদের একটু হাঁটা চলা করার মানে অভ্যেস কম, যেমন আমি আমার একদমই সেই অর্থে হাঁটাচলা করা হয় না, তো আমার কিন্তু একটু সমস্যাই হয়েছিল। আর সিঁড়িগুলোর এক একটার সাথে আরেকটার উচ্চতাটাও বেশ উঁচু, মানে পা ফেলে নিচে নামতে খুব সমস্যা হচ্ছিল। এই গভীর অরণ্যের মধ্যে প্রায় 30টি মতন মন্দির আছে, তার মধ্যে সবকটি দর্শন করা সম্ভব হয় না, পথে যেটুকু পরে আমরা দেখতে পাবো। এবং বাকি মন্দির, ওই যে ওই দূরে একটা দেখতে পাচ্ছেন একটা শিবলিঙ্গ, হ্যাঁ ওই জলটাও কোথা থেকে ওখান থেকে পড়ছে কেউ কিন্তু জানে না, ওখানেও কিন্তু ভক্তরা পুজো দিতে যান। তো এই শিব মন্দিরটা, এখানে যত মন্দির দেখছেন সব অরঙ্গজেবের সময় ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু তবু এরা নিজেদের কোনো ক্রমে নিজেদের অস্তিত্ব রক্ষা করে চলছেন। এবং আপনারা কারুকার্য দেখতে পারবেন যে ভীষণ সুন্দর, একদম প্রাচীন যেমন শিব মন্দিরের ভাস্কর্য হয়। গভীর অরণ্যের মধ্যে এখানে কারা এই মন্দির স্থাপন করেছিল, কত বছর আগে, সেসব আমরা কিন্তু সঠিক ধারণা করা যায় না। এখানে হনুমানজি আছেন ডান দিকে, বাঁ দিকে নন্দী আছেন, নন্দীর মুখ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আক্রমণ করে, এই যে নন্দীর মুখ ভেঙে গেছে, অরঙ্গজেবের সময় এখানে আক্রমণ হয়েছিল। তো আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব, ভীষণ অন্ধকার, মানে আমার নিজের ভয় লাগছিল, কারণ এখানে আসার আগে আমাকে বলা হয়েছিল যে এখানে প্রচুর সাপ আছে, সাপ, তারপরে গোসাপ প্রচুর আছে এই জঙ্গলে। তো আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি বলে, আর ভেতরে যারা ছিলেন তারা ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিলেন বলে মন্দিরের গর্ভগৃহ দেখা যাচ্ছিল, কিন্তু নাহলে ভীষণ অন্ধকার যাকে বলে। দেখতেই পাচ্ছেন, মানে এত অন্ধকার যে ঠিকঠাক যে প্রবেশ করে দর্শন করব সেটাও ভয় লাগছিল, যে ভেতরে না কিছু থাকে। যে আমরা প্রত্যেকে যারা প্রবেশ করেছিলাম ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা দর্শন করেছি। এই গর্ভগৃহে আমি একটু বাইরেই দাঁড়িয়েছিলাম, গর্ভগৃহ থেকে একটু দূরে। অমর্ত্য ভেতরে গিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছবিটা তুলে নিয়ে এসেছে, অমর্ত্য মানে আমার হাজব্যান্ড, কারণ আমার সত্যি কথা একটু সরীসৃপ প্রাণীকে ভয় লাগে। তো এখানে কিন্তু মহাদেবের, এরা সমস্ত মারাঠি যারা এসেছেন পাশে আশেপাশের গ্রাম থেকে এসে কিন্তু ওরা বেশ জংলি ফুল টুল দিয়ে মহাদেবকে পুজো দিয়ে গেলেন। আমার কিন্তু বেশ ভালো লাগলো ওদের শ্রদ্ধার ভক্তি, বিশেষ করে কারণ এত অন্ধকারের মধ্যে সত্যি কথা আমার ঢুকতে খুবই ভয় লাগছিল।
মন্দিরের ভেতরে কিন্তু আমি যেটুকু অন্ধকারে বুঝলাম অনেকগুলো ছোট ছোট মানে মানে ভূমি সংলগ্ন কিছু দাঁড় মতন আছে ছোট ছোট, এগুলো দিয়ে কোথায় যায় জানি না, হয়তো জঙ্গলের পথেই বেরোনোর কি নিচে দিয়ে যাওয়ার কোনো গুপ্ত পথ হতে পারে। এই যে আশেপাশে জঙ্গলটা দেখছেন, এখানে কিন্তু চিতাবাঘ আছে। এখানে বোর্ডের মধ্যেও লেখা ছবি আঁকা ছিল এবং লেখা ছিল যে এখানে প্রচুর চিতাবাঘ আছে। এবং এই গভীর অরণ্যের মধ্যে দিয়েই কিন্তু লোনার অবধি যেতে হবে। একটু পা পিছললে কিন্তু পুরো শেষ, কারণ কিছু কিছু সিঁড়ি কিন্তু একদম ভেঙে গেছে। আর ছোট ছোট জলের স্রোত আপনারা পাবেন এই ট্রেকটার মধ্যে, যত দূর অবধি আপনারা যাবেন এই স্রোতগুলো পাবেন। এবং সাপ প্রচুর আছে, গোসাপ, হনুমান আছে, নানা রকমের নানা প্রজাতির পাখি আপনারা পাবেন। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে লোনার সরোবরে কিন্তু কোনো মাছ নেই। এই জলের মধ্যে এক রকমের প্রাণী থাকে, ব্যাকটেরিয়া, একদম ছোট প্রাণী থাকে, যারা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে নাকি ফলো করে। এটা পরীক্ষা দিয়ে উঠে এসেছে, বৈজ্ঞানিক পরীক্ষা। লোনার নিয়ে এখনও গবেষণা হচ্ছে এবং এই গবেষণা দিয়ে লোনার লেকের যে কতটা রহস্যময় সেটা বোঝা যায়। এবং কোনো মাছ এই জলে বাঁচতে পারবে না। 2020 সালে যখন লকডাউন চলছিল, জুলাই মাসের 22 তারিখ, লোনারের জল হুট করে পুরো গোলাপি রঙের হয়ে গেল। তো তখন বিজ্ঞানীরা প্রচণ্ড চিন্তিত হলেন এবং নাগপুর হাইকোর্ট যে কোর্ট আছে সেখানে কিন্তু একটা কেসও হলো লোনারকে নিয়ে, যে কি হচ্ছে এমন যে লোনারের জল এরকম চেঞ্জ হচ্ছে, এখানে কি মানুষজন কোনো কিছু বিষাক্ত পদার্থ ফেলছে। কিন্তু পরে দেখা গেল যে এক রকমের সল্ট লাভিং ব্যাকটেরিয়া আছে, একদম সেই ব্যাকটেরিয়াগুলোর পরিমাণ নাকি প্রচুর পরিমাণে বেড়ে গেছিল এবং যার জন্য নাকি জলের কালার চেঞ্জ হচ্ছিল। এরপরে নাকি মুম্বাইতে একটা বিশাল বড় সাইক্লোন আসে এবং সাইক্লোন আসার পরে সেই জলটাকে নাকি ওই ব্যাকটেরিয়াগুলোকে কিভাবে পরিমাণ নাকি ওই প্রকৃতি নিজে থেকেই কমাতে শুরু করে এবং তারপরে ওই সাইক্লোনের এফেক্টটাই পড়ে লোনারের ওপরে এবং জল আবার যথারীতি ব্লু কালারের হয়ে যায়, যেমন জলের রং থাকে এখানে। তো ব্লু বললে বললাম, আকাশের রং ওটার মধ্যে প্রতিফলিত হয় বলে ব্লু লাগে, জলের তো কোনো রং নেই, তো লাল রংটা ওটা মানে চেঞ্জ হয়ে যায়। এই যে একটা পোস্ট মতন পড়লো ফরেস্ট ডিপার্টমেন্টের, এখানেও বোর্ডে অনেক কিছু লেখা ছিল। তো সেখান দিয়ে আমরা যাওয়া শুরু করলাম আবার। এই বোর্ডের মধ্যে সব কিছু লেখা আছে। আর রামায়ণে কিন্তু লোনার লেকের উল্লেখ আছে। রামায়ণে নাকি যখন সীতাকে উদ্ধার করে রামচন্দ্র আকাশপথে ফিরছিলেন অযোধ্যা, তখন নাকি তিনি আকাশপথ থেকে এই লোনার লেক দেখিয়েছিলেন, এই গোলাকৃতির জঙ্গলের মধ্যে এই লেকটিকে, এবং তার নাকি বর্ণনা রয়েছে। এবং এখানে এসে জানতে পারি যে সম্রাট আকবর নাকি লোনারের জল দিয়ে তৈরি সাবান ব্যবহার করতে খুব ভালোবাসতেন। এত ক্ষারের পরিমাণ এত বেশি এই জলে, যার জন্য এই জল দিয়ে সাবান তৈরি হয়। আর বহুকাল আগে নাকি এখান থেকে জল দিল্লিতে পাঠানো হতো এবং ওই জল দিয়ে নাকি সাবান তৈরি করা হতো। তো কীরকম অদ্ভুত লাগে যে আকবরের সময় লোনারের ওপর কোনো আক্রমণ হয়নি, আকবর এই জলের তৈরি সাবান ব্যবহার করতে পছন্দ করতেন, কিন্তু তারই বংশধর অরঙ্গজেব এসে এখানে এসে কিভাবে ধ্বংসলীলা চালিয়েছেন। এখান দিয়ে চলতে আমার খুব সমস্যা হচ্ছিল, তখন অমর্ত্যর হাতটা আমি ধরলাম আমার হাজব্যান্ডের, কারণ লং স্কার্ট পরা ছিল, পা পেঁচিয়ে যাচ্ছিল বারবার করে, খুব গরম লাগছিল, কারণ এত গরম এখানে, তার উপরে নানা রকমের জঙ্গলি পোকা, এরকম
অদ্ভুত রকমের এক ধরনের সাপের মতন পোকা দেখলাম রাস্তায় ভর্তি আছে। কিছু কিছু পোকা আছে লাল টুকটুকে ছোট ছোট পাতার মতন, মানে হুট করে দেখলে মনে হবে পাতা পড়ে আছে, কিন্তু ওটা আসলে পোকা। তো নিচে দেখে দেখে যেতে হচ্ছিল, কারণ প্রচুর সাপ রয়েছে। একটা ফুটি ফটোগ্রাফিটা করছে, আমি আর অমর্ত্য নামছি, ফুটি আগে আগে যাচ্ছে, আমরা ওকে আগে যেতে দিয়েছিলাম, কারণ কোথা থেকে কি জঙ্গলি প্রাণীর আক্রমণ হয় আমরা তো জানি না। খুব কম পর্যটক কিন্তু লোনার পর্যন্ত যায়, কারণ বেশিরভাগই এসে কিন্তু ওই গোমুখ ধারা দর্শন করে তারা ফিরে যায়। ওখান থেকে তো লোনারের ছবি তোলা যায়, তো সেইভাবে ছবি টবি তুলে চলে যায়। কিন্তু আমাদের এখানে আসার সময় মনে হয়েছিল যে আমরা এখানে ট্রেক করব। ওই যে ট্রেক করতে করতে জঙ্গলের মাঝে আরেকটা কিন্তু মন্দির দেখা যাচ্ছে, গভীর অরণ্য। এই অরণ্য কিন্তু এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এবং এখান থেকে কিন্তু যে কোনো সময় বন্যপ্রাণীর আক্রমণ হতে পারে। এটা জেনে বুঝে কিন্তু আপনারা যারা লোনার আসবেন তারা মানে ভেবে চিন্তে ট্রেকটা করবেন। কারণ আমাদের যখন আমরা নিচে যাচ্ছি তখন কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছিল যে এখানে প্রচুর চিতাবাঘ আছে। তো লোনারে আসবো, ছবি তোলা হবে না, তো আমি এখানে এসে একটুখানি পোস্ট টোস্ট দিলাম ছবি টবি তোলার জন্য। আমার এমনি জঙ্গলি পরিবেশ খুব ভালো লাগে, তার উপরে এরকম স্কাল্পচার পছন্দ করি। আমার দেখে ফ্রুটিও, মানে আমার কন্যা ফ্রুটি, সেও একটু ছবি টবি তোলা শুরু করলো। আর আমাদের তো ছবি তোলা শেষই হচ্ছিল না, এত সুন্দর প্রকৃতি আর অদ্ভুত একটা কালার কম্বিনেশন আছে, একটা রুক্ষতা আছে, রুক্ষতার মধ্যে আবার সবুজের প্রাধান্য আছে, অদ্ভুত সুন্দর লাগছিল। ওই তো যেতে যেতে দেখলাম আমাদের থেকে কিছুটা দূরে দুজন যাচ্ছেন, তো আমরা ভাবলাম ওদের সঙ্গে, ওদের ফলো করি, ওদের সঙ্গে তাড়াতাড়ি হেঁটে একটু যোগ দিই, কারণ সত্যি কথা খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল এই না হুট করে চিতাবাঘ বেরিয়ে আসে। বাঘের থেকেও ভয় লাগে আমার সাপ, গোসাপ এগুলোকে। এই ছেলেটা আর মেয়েটা মনে হলো দেখে নতুন বিয়ে করেছে, ওরা এসেছে এখানে হানিমুন করতে। আমরা যখন লোনারে পৌঁছলাম তখন ওরা ছবি তুলছিল, তো কথাবার্তা কিছুটা মারাঠিটাও তো বোঝা যায়, খুব একটা অসুবিধা হয় না। বুঝতে পারলাম ওরা হাজব্যান্ড ওয়াইফ। একটা গাইড নিয়ে নিয়েছিল সঙ্গে, মেয়েটিও আমার মতন ব্লগ করতে করতে যাচ্ছিল। এই জঙ্গলের মধ্যে দিয়ে ডান দিকে বাঁ দিকে অনেক নিচে নামারও রাস্তা আছে। এটা হয়তো ফরেস্ট ডিপার্টমেন্টের যারা সদস্য তারা ইউজ করেন কোনো বিশেষ কারণে। মাঝপথে দেখলাম পশুদের জল খাওয়ার জন্য একটা জায়গা করে রেখেছি। এগুলো একটু বড় বড় সাইজের কেন্ন, আমাদের এখানে কেন্ন হয় না, ওগুলো ছোট, এগুলো অনেক বড় বড়। কারণ এখানে জল তো লোনারের জল খেতে পারবে না, কারণ ক্ষারের পরিমাণ প্রচণ্ড বেশি, এখানে কোনো মাছও বাঁচে না, কোনো মাছ হয়নি। বললাম তো কিছু মানে মাইক্রোস্কোপিক প্রাণী আছে, ব্যাকটেরিয়া আছে। তো এই হচ্ছে লোনার জঙ্গল, জল কোথাও নেই, ওই জন্য পশুদের জলের জন্য
কিছু জায়গা করে রেখেছে। চলতে চলতে যেন পথ শেষ হচ্ছিল না, মাঝে মধ্যে গাছ পড়ে আছে, এই সরু পথ, এখান দিয়ে হাঁটতে প্রচণ্ড ভয় করছিল। তো যাই হোক, এইভাবে প্রায় বোধহয় 2.5 কিলোমিটার মতন ট্রেক করতে হয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে। তো যাওয়ার পরে অবশেষে সেই তার দেখা পাওয়া গেল, লোনার সরোবর। দেখুন কীরকম গাছগুলো হয়ে আছে। এই সরোবরের জলে কোনো রকমের মাছ জন্মায় না এবং মাছ বাঁচেও না। আইনি আকবরীতেও এর উল্লেখ আছে, যেমন হচ্ছে আমাদের রামায়ণে আছে, মহাভারতের উল্লেখ আছে, বহু পৌরাণিক সাহিত্যে এর উল্লেখ আছে, তেমনি আইনি আকবরীতেও এর উল্লেখ আছে। রুক্ষ প্রকৃতি কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আছে। লোনার নিয়ে আরও অনেক ভবিষ্যতে হয়তো গবেষণা হবে, গবেষণা চলছেও লোনার নিয়ে। ভাবা যায় 52,000 বছর আগে একটা উল্কাপিণ্ড পড়ে এই লোনার তৈরি হয়েছিল। এই জঙ্গলে বহু মন্দির আছে, কিছু মন্দির নাকি লোনারের গর্ভে তলিয়ে গেছে, কিছু মন্দির যাওয়া যায় না। এখানে দুর্গা মাতা মন্দির আছে, সেখানে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে হয়। তো আমরা আর এগোতে পারিনি দুর্গা মাতা টেম্পল অবধি, কারণ আমরা যেখানে ছিলাম ওখান থেকে আরও 1 ঘন্টা ট্রেক করলে ওই দুর্গা মাতা টেম্পলে যাওয়া যায়। আর আমাদের এখন বয়স হয়ে গেছে, আমাদের ত্রুটি হয়তো যেতে পারতো আমাদের মেয়ে, কিন্তু আমার অমর্ত্য পক্ষে আর সম্ভব ছিল না। প্রায় 2.5 কিলোমিটার ট্রেক করার পরে এই যে জলটা দেখুন কীরকম। এই ভদ্রলোক পরীক্ষা করে দেখাচ্ছেন, জলটা তুললেন কাপে করে, এবার তার মধ্যে হলুদ মেশালেন, হলুদ মেশানোর পরে জলের রংটা কি আসে দেখাচ্ছেন। একদম ফেনা জলের মধ্যে। জল হলুদ মেশানোর পর লাল হয়ে গেছিলো, আমি ওটা দেখাতে পারলাম না। আজকের ব্লগটা এইটুকুই। সকলে ভালো থাকবেন, টাটা।